ডিপোজিট করুন এবং স্বাগত বোনাস পান। খেলুন এবং জিতুন। গেমের শেষে টাকা আপনার ব্যাংক কার্ডে নিশ্চিতভাবে জমা হবে। এই অ্যাপটি ব্যবহার করে আমি একটি নতুন গাড়ি কিনতে পেরেছি। ফ্লিনকো সম্পর্কে জানেন না? এটি একটি নতুন গেম যেখানে আপনি সহজেই প্রতিদিন 1 লক্ষ টাকা উপার্জন করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব খুললেই হরহামেশাই চোখের সামনে চলে আসে টাকা আয়ের এমন চটকদার বিজ্ঞাপন। গতকালকে আমি আমার চাকরিটি হারিয়েছিলাম, কিন্তু এখন আর আমাকে কখনোই কাজ করতে হবে না। আমার অ্যাকাউন্টে 2,45,000 টাকা জমা হয়েছে। দেখুন নিচের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং ফ্লিনকো গেমে অংশ নিন। গেমস অর্থাৎ খেলার ছলে আপনাকে আমন্ত্রণ জানায় জুয়ার আসরে। শুধু জুয়া নয়, অল্প টাকায় দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখানো হয় বেশ কিছু সাইটে। বাস্তবে অনলাইন ক্যাসিনো, লটারি কিংবা বিনিয়োগের নামে প্রতারক চক্রটি হাতিয়ে নেয় কোটি কোটি টাকা, গড়ে তোলে নিজেদের আলিশান বাড়ি গাড়ি। শুধু জুয়া কিংবা ক্যাসিনো নয়, চোরাচালান থেকে শুরু করে মানব পাচার, এমনকি অস্ত্র বেচাকেনাও চলে ডার্ক ওয়েবসাইটে। সব কিছুতেই প্রয়োজন টাকা আর টাকা, তবে কাগজে নোটে নয়, বিনিময় হয় ইলেকট্রনিক মুদ্রায়। মোবাইল ব্যাংকিং কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন থেকে কেনা যায় এমন ইলেকট্রনিক অদৃশ্য মুদ্রা, যা ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিত। অনলাইন গেমের আড়ালে চলছে ক্রিপ্টো বিনিয়োগের ফাঁদ। তরুণদের আকৃষ্ট করে বিভিন্ন দেশি বিদেশি প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে কোটি কোটি টাকা, যা পাচারও হয়ে যাচ্ছে বিদেশে। ক্রিপ্টোকারেন্সির যে এক্সচেঞ্জারগুলো, এখানে আপনি যদি আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট হয় তাহলে প্রায় $80,000 পার ডে। আপনি আবার শুনবেন, $80,000। এটা এক একটা প্ল্যাটফর্মে এক এক রকম। বাইন্যান্সে প্রায় $80,000 পার ডে উইদাউট এনি কাইন্ড অফ প্রুফ অফ ডকুমেন্টেশন আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক দেখেছে যে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি আমাদের দেশে বৈদেশিক মুদ্রার পাচারের অন্যতম একটি মাধ্যম হিসেবে ব্যবহার হয়। অদৃশ্য মুদ্রা অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে দেশের হাজার হাজার কোটি টাকা। অসাধু ব্যবসায়ী, রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে যারা বিভিন্ন মাধ্যমে দেশের বাইরে টাকা পাচার করে দিয়েছেন, তার একটি মাধ্যম ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সি চোখে দেখা যায় না, অস্তিত্ব নেই হাতে, নেই কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণে, কিন্তু এর মূল্য কখনো আকাশ ছোঁয়া, কখনো ধূলিসাৎ। প্রযুক্তির এই নতুন যুগ কি সত্যি ভবিষ্যতের অর্থনীতি গড়ে তুলবে, নাকি এটি আধুনিক প্রতারণার সবচেয়ে বড় অস্ত্র? রাতারাতি কোটিপতি হওয়ার লোভে দেশে কতজন সর্বশান্ত হচ্ছেন, কত নতুন স্ক্যাম প্রতিদিন জন্ম নিচ্ছে, আমরা খুঁজে দেখব সেই অন্ধকার জগৎ। সুপ্রিয় দর্শক, তবে তার আগে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। ক্রিপ্টোকারেন্সি এক রহস্যময় ডিজিটাল মুদ্রা, যা বাস্তবে দেখা যায় না, ছোঁয়া যায় না, অথচ বিশ্বের কোটি কোটি ডলারের লেনদেন হয় এখন এই ভার্চুয়াল মুদ্রার মাধ্যমে। কিন্তু এটি কি আদৌ নিরাপদ? কেউ বলছেন এটি নতুন প্রজন্মের প্রতারণার ফাঁদ। সবকিছুরই একটি শুরু থাকে। 2009 সালে একজন রহস্যময় ব্যক্তি বা গোষ্ঠী, সাতোশি নাকামোটো, প্রথমবারের মতো চালু করলেন বিটকয়েন, এক ধরনের নতুন মুদ্রা যা ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে চলে। লেনদেন হয় পিয়ার টু পিয়ার ভিত্তিতে, অর্থাৎ কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। Cash is no longer king. When I say Bitcoin, you say what? Pizza? This is Laszlo Hanyet of Jacksonville, and it was a pizza delivery. প্রথম দিকে বিটকয়েনের দাম ছিল শূন্যের কাছাকাছি, কিন্তু ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। 2010 সালে প্রথমবারের মতো একজন ব্যক্তি 10,000 বিটকয়েন দিয়ে দুটি পিৎজা কেনেন মাত্র। এখন সেই বিটকয়েনের দাম কোটি টাকারও বেশি। কিন্তু তারপর থেকেই এই ডিজিটাল মুদ্রা নিয়ে পশ্চিমা মিডিয়াতে তোলপাড় শুরু হয়। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। প্রথম দিকে এই জনপ্রিয়তা শুধুমাত্র প্রযুক্তি প্রেমীদের মাঝে সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে তা সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে জন্ম নেয় হাজার হাজার নতুন ক্রিপ্টোকারেন্সি: ইথেরিয়াম, ডগেকয়েন, শিবা, ইন্নু, এলটিসি। তবে যেখানে টাকা সেখানে
প্রতারণা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ জেলা মেহেরপুর। এবার আমাদের গন্তব্য মেহেরপুর। জেলাটি এখন হয়ে উঠেছে অনলাইন গেমিং আর ক্রিপ্টোকারেন্সির প্রতারণার অন্যতম কেন্দ্র। জানতে চাই, মাত্র 716 বর্গ কিলোমিটারের এই জেলায় অনলাইন প্রতারণার এমন ভয়াবহ অবস্থা কিভাবে হলো? ডিজিটাল প্রতারণার উৎস খুঁজতে খুঁজতে যমুনা টেলিভিশনের টিম হাজির মেহেরপুর জেলায়। বলা হয় এখানকার বিভিন্ন সুপার এজেন্ট, সাব এজেন্ট কিংবা ম্যানেজারদের মাধ্যমে ব্যক্তি বিশেষে এখানে হাত বদল হয় কোটি টাকা, এমনকি এই জেলা থেকে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে এই ধরনের ডিজিটাল প্রতারণার মাধ্যমে, এমন অভিযোগও মিলেছে। ছেলে বুড়ো সহ এইখানকার জনগোষ্ঠীর একটি মুষ্টিমেয় অংশ এই বিভিন্ন ডিজিটাল অ্যাপের সাথে জড়িত বলে অনেকে এই বিষয়ে কথা বলতে রাজি হননি। তারপরও যমুনা টেলিভিশন কয়েকজনের সাথে কথা বলার সুযোগ তৈরি করেছে। আমরা জানবো তাদের অভিজ্ঞতা। এমনই একজন ভুক্তভোগী আমাদের সাথে। ধরা যাক তার নাম রফিক। স্থানীয় একটি স্কুলের মাঠে তার সাথে দেখা হয় টিম 360 ডিগ্রির। প্রথমে তিনি কথা বলতেই রাজি নন, পরে সম্মতি দিলেন, তবে নাম পরিচয় প্রকাশ না করার শর্তে। অ্যাকাউন্টে ঢুকলাম, ব্যালেন্স জিরো। ব্যালেন্স কই, আমার তো মাথা বিগ। আরও যারা কর্মী ছিল তারাও আমাকে বারবার ফোন দেয়। তখন আমি ফেরদৌসকে ফোন দিই যে ভাই আমাদের ব্যালেন্স কই। তখনও বলে যে তোমরা একই নেট দিয়ে 5টা 6টা খেলা ধরে দিছ, ওয়াইফাই ধরেছ, কেউ নেট দিয়ে ধরেছ, কেউ হটস্পট দিয়ে ধরেছ, এই কারণে তোমাদের ব্যালেন্স আসছে না। তোমরা একটা নাম্বার পাঠাচ্ছ, ওই নাম্বার 2000 করে টাকা দাও, তাহলে তোমাদের ব্যালেন্স ব্যাক আসবে। দিয়ে তখন আনলাম এতগুলো টাকা, যে 7-8 লক্ষ টাকা, 2000 টাকা যে ব্যালেন্স। তখন আমরা 2000 টাকা উনি একটা নাম্বার দেয়, আমরা ওই নাম্বারে 2000 টাকা পাঠিয়ে দিই। 15 মিনিট পর আমাদের ব্যালেন্স ব্যাক আসে। 20 জনের মধ্যে একজন হয়েছে কোটিপতি, বাকি 19 জন ফকির। কেউ গরিব বেশি দিয়েছে, কেউ লোন করে দিয়েছে। এখন ওরা তো কেউ শিকার খায় না, ওই কথা বললে তো এখন হুমকি ধামকি দেয় আমাদের। স্থানীয় এজেন্টের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে টাকা জমা দিয়েছিলেন রফিক। কিছু লাভও হচ্ছিল। হঠাৎ জানানো হয় আরও কিছু সদস্য আনতে পারলে মুনাফা দ্বিগুণ। সেই আশায় স্থানীয় প্রায় 40 জনকে এই প্রতারণার চেইনে নিয়ে আসেন ছদ্মনামের এই তরুণ। নিজের অজান্তেই ভিকটিম থেকে বনে যান প্রতারক। জানালেন স্থানীয় এজেন্টের মাধ্যমে ডলার বা ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করা এসব অর্থ পাচার হয়েছে বিদেশে। আমাদের সমস্ত টাকা ওর কাছে আমরা পাঠাই। তখন জ্যাকসনের কাছে উনি টাকা পাঠায়, উনি ডলার দেয়। তখন উনি ওটা কি করে আমরা জানি না। উনি আমাদেরকে বলে যে তোমাদের টাকা মেরে দিয়েছে ফেরদৌস, আমি সমস্ত টাকা তোমাদের পাঠিয়ে দিয়েছি $70 মিলিয়ন। এ তো গেল প্রতারণার টাকা বিদেশে পাচারের গল্প। অনলাইন গেমের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে লাভবান হয়েছেন অনেকে। মেহেরপুরে কথা হলো এমন 2 তরুণের সাথে। জানালেন এই বিনিয়োগ এখন তাদের কাছে নেশা, যা মাদকের চেয়েও মারাত্মক। আপনি বাড়িতে বাজার করবেন, আপনার পকেটে 500 টাকা আছে, আপনি এমন একটা নেশায় জড়াই গেছেন। ওই বাজারে না যে আপনি চাবেন যে আমি আগে ওই বেটিং সাইটে ঢোকাই 500 টাকা, ঢোকায় আমি এইখান থেকে 1000 বা 1500 টাকা জিতে আমি 1000 টাকা বাজার করি, 500 টাকা আমার কাছে থাক। মানুষের যখন আসক্ত হয়ে যায়, মানুষের এইটা চিন্তা ভাবনা হয়ে যায়, ধরেন ওই 500 টাকাও আপনি হেরে যায়। আমরা জানতে চাই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ কিভাবে করে মানুষ। জানা গেল এসব অ্যাকাউন্টে টাকা জমা দিলেই অ্যাপে থাকা যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা যায়। চাইলেই কেনা যায় ডলার, খেলা যায় জুয়াও। বিটকয়েন, কারেন্সি, ডলার, ইউএসডি, আপনি এভরিথিং। দেশের যতগুলা টাকার বা যাই অপশন থাকুক, এইগুলোতে আপনি ওইটা টপ আপ করতে পারবেন। আপনি টপ আপ করবেন, টপ আপ করে ক্রিকেট, ফুটবল, কাবাডি, এভরিথিং খেলা, যত খেলা আছে পৃথিবীতে। এরকম কেউ আছে যে বিদেশে চলে গিয়েছে? অনেকেই আছে। তাদের বিশাল ব্যাপার। তাদের এখন দুবাই ধরেন গাড়ি বাড়ি, তার কয়টা ফ্ল্যাট সে নিজেও জানে না।
সে নিজেই বলে যে আমি বাংলাদেশে কত বিঘি জমি কিনতে সে সেটা এখন নিজেও জানে না। তার অনেকগুলো চ্যানেল আছে তার। মেহেরপুরের গল্প এখানেই শেষ না। আমরা জানতে চাই কারা নিয়ন্ত্রণ করছে অনলাইন প্রতারণার এই বিশাল চক্র। এসব খুঁজতে গিয়েই সামনে আসে স্থানীয় ব্যবসায়ী জনির নাম। অভিযোগ আছে তিনি একাধিক অনলাইন অ্যাপের এজেন্ট। তার মাধ্যমেই এসব ওয়েবসাইটে লগ্নি হয়েছে লাখ লাখ টাকা। কিন্তু একজন সাধারণ ফটোকপি দোকানের ব্যবসায়ী কিভাবে জড়িয়ে পড়লেন এমন চক্রে? ফেসবুকের মাধ্যমে লাইনটা পেয়েছিলাম, ঠিক আছে। পাওয়ার পরে সর্বপ্রথম আমরা ইনভেস্ট করি 50 টাকা বা 100 টাকা, 1000-500 এরকম ইনভেস্ট করতাম। মেহেরপুরে অনেক ছেলেপিলি লাভবান হয়েছে, কিছু ক্ষতিগ্রস্ত, অল্প কিছু ক্ষতিগ্রস্ত। যেমন আমি ক্ষতিগ্রস্ত হয়েছি 15 লাখ। তার মানে তিনি নিজেই প্রতারিত হবার দাবি করছেন, টাকা উদ্ধারে মামলাও করেছেন। প্রশ্ন হচ্ছে তার সাথেই বা প্রতারণা করলো কে? ফেরদৌস যে নাম, এ বিভিন্ন জেলায় জেলায় সেমিনার করে বেড়াতো, এটা বিষয় নেই। এখন এই ফেরদৌস এবং জ্যাকসনের সাথে বা এদের সাথে কি সংযোগ আছে কি না আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। তো যখন হারে যাই তখন আমরা সাথে সাথে এটা মানিকগঞ্জে কেস করি। এই ফেরদৌসের নাম জানলেও ঠিকানা জানা নেই জনির। জানা নেই ফেরদৌস আসলে কোথায় থাকেন। মামলার তদন্ত চলছে তাই ঢিমে তালে। সুপ্রিয় দর্শক, আমরা নিজেরাই বিনিয়োগ করতে চাই ক্রিপ্টোতে, কারণ আমাদের জানতে হবে এর পেছনের কারিগর কারা। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে হাজার হাজার মানুষ প্রতারণার শিকার। কিন্তু সত্যি কি এই এজেন্টরা বিনিয়োগ করে, নাকি পুরো টাকাটাই উধাও হয়ে যায়? সবচেয়ে সত্যিটা কি জানার জন্য আমাদের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে হবে। আর সেই বিনিয়োগের সিদ্ধান্তই নিল টিম 360 ডিগ্রি। হামজা, এইভাবে না বের হবে না, নতুন কিছু করতে হবে। কি করবো ভাই? একটা আইডিয়া হচ্ছে যে আমরা নিজেরা কোনো একটা এজেন্টকে বের করে আমরা একটা স্টিং অপারেশনের মতো করব, আমরা ইনভেস্ট করবো, দেখি আমাদের টাকা কেউ মেরে দেয় কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে অ্যাড আছে, এই ধরনের প্রতারণা করার জন্য তারা টোপ ফেলছে, ইনভেস্টার খুঁজছে। আমার মনে হয় আমরা একটু সময় নিয়ে খুঁজলে এরকম কোনো একটা স্টিং অপারেশন চালাতে পারবো। অনলাইনে বেশ কিছু এজেন্টের খোঁজ পাওয়া গেল। কয়েকজনের সাথে যোগাযোগ করল টিম 360 ডিগ্রি। একজন আমাদের বিনিয়োগ দ্বিগুণ করে দেওয়ার আশ্বাস দিলেন। আপনি এই এটা যে নেবেন, আপনার এই এখনই মানে সবকিছু করে দিতে পারবেন। এই ব্যক্তির নাম শাওন ইসলাম, যার অনলাইন নাম প্রিন্স শাওন। শাওনের দেয়া লিঙ্কে ঢুকে আমরা ক্লাসরুমে জয়েন করলাম। এই যে আমার এইগুলো মনে করেন আমার স্লট চালু করে, আমি একজনের কাছ থেকে ফ্রি ইনকাম পাইলে দেখেন আমার 4 নাম্বার স্লট চালু করে, 4 নাম্বার স্লট থেকে আমি একজনের কাছ থেকে ফ্রি ইনকাম পাবো $40 করে। ক্লাস শেষে এবার শাওন আমাদের বিনিয়োগ করতে বললেন। এমটিএফইটা আপনার ওই জায়গায় আপনি যেটা ইনকাম করতেন ওইটা কিন্তু আপনার ওইখান থেকে বাইন্যান্সে উইথড্র করা লাগতো বা ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করা লাগতো। আর এখানে আপনার বাইন্যান্সেও টাকা নেওয়া লাগে না, ট্রাস্ট ওয়ালেটেও না। আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আর সাইটটা হলো ডিসেন্ট্রালাইজ। আপনি যেটা ইনকাম করবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে সরাসরি চলে আসবে, ওইখানে কোনো উইথড্র সিস্টেম নাই, ডিপোজিট সিস্টেমও নাই। আপনার ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে যেরকম বিকাশ নগদে টাকা লেনদেন করেন ওইটা সেম। এটার সিস্টেমটা হচ্ছে অন্যরকম। আপনি যে ওইখান থেকে এনএফটিএসটা নেবেন, ওইটা নেওয়ার জন্য আপনার ওইখানে ডলার থাকতে হবে। ওই ডলার আপনার কোনো কিছু হইব না, জাস্ট ওইটা ক্লেম করে নেওয়ার পর আপনি যদি চান ওই ডলারটা সঙ্গে সঙ্গে সেল করে টাকাটা নিয়ে নেবেন, বা এনএফটিটা আপনি তখনই সেল করবেন, বা যদি রাখেন যে 2-3 দিন বা 10-15 দিন পর সেল করবেন, ওইটা আপনি যে কয়দিন রাখবেন ওইখানে আপনার টাকাটা আর কি ডলারটা বাইরে যায়, $2, $5 এরকম ডলারটা বাইরে যায়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে $15 সমপরিমাণ 1800 টাকা পাঠিয়ে সদস্য হয়ে গেলাম ফরচেজের। তার কথা অনুযায়ী আমাদের অ্যাকাউন্টে তো 5000 টাকা জমা হবার কথা, কিন্তু কোনো টাকাই তো জমা হলো না।
শাওনের সাথে যোগাযোগ করা হলে তিনি আরো বড় ফাঁদ পাতলেন। আমি যে $13 দিয়ে অ্যাকাউন্ট খুললাম, 2 দিন পর পর $5 করে অ্যাড হবে, এটা আজকে তো 3 দিন হয়ে গেছে অ্যাকাউন্ট খুলছি, এখনো কোনো কিছু অ্যাড হয় নাই। পাইবেন 122 কেন, এখান থেকে 224 দিবে, ওই যে বললো তো আমি। ওইটা কখন দিবে? ওটা আপনার ওই যে বললো না 105 থাকতে হবে। এখন আপনি কি বলতেছেন, আমি আরো টাকা ম্যানেজ করে $105 বানাইতে বলতেছেন? ওইখানে তো উনি তাই বলল। আর আমি আরো 14,000 টাকা যেটা পাওয়ার কথা ওইটা পাইতে চাইলে আমাকে এখন আরো $70 বা $80 কিনতে হবে। আপনি এই জায়গায় ধরেন $50 দিয়ে করছেন, আর $55 লাগে। ও আচ্ছা, আর $55 যদি আমি কিনি তাহলে আমি টাকা পাবো, তাই তো? হ্যাঁ, দুইটাই। তার কথাই লোভে পড়েছি এমন অভিনয় করে টিম 360 ডিগ্রির সদস্য 7,000 টাকা পাঠিয়ে দিল। কিন্তু এবারও কোনো টাকা এলো না। এবার কি বলবেন সেই শাওন? আপনি $51 কেন রিচার্জ করালেন আমাদের দিয়ে? আপনি যদি 3-4 হাজার টাকাও ভাই ইয়ে করতে পারতেন, তাও আমি না হয় আজ এমনিতে তো মাঝে মাঝে ডলার পাই, যদি 3-4 হাজার টাকার মতো করতে পারতেন জোগাড়, তাও করে দিতে পারতাম যেভাবে হোক। আমার টাকা ম্যানেজ করার কোনো রাস্তা নাই। তাইলে ভাই আপনার ওইটা ছাইড়ে দিতে হইব। 7,500 টাকা ছেড়ে দিতে হবে? হ্যাঁ। এটা কিভাবে ছেড়ে দেওয়া যায়? আপনার টাকা আপনি এভাবে ছেড়ে দিবেন? না, আমার টাকা হইলে তো আমি যেভাবে হোক ম্যানেজ করে ইয়ে করতামই। নিরাপত্তা নিয়ে আমাদের সন্দেহ থাকলেও তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন। না না ভাইয়া, যদি আপনার যদি ওইরকম কিছু মনে হয় তাইলে ভাই সরাসরি বলতে পারেন। আর এখানে মানে একটা জিনিস মানে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক, কারণ এরকম আমিও মানে অন্যান্য সাইটে কাজ করতাম, তো ওইগুলো সাইটের মালিক থাকতো 14 দিন 15 দিন বা 7 দিন পর চলে যেত। এরপরও যখন অনেক প্রশ্ন আমাদের, তখন তিনি আস্থা আনতে আমাদের একটি ভিডিও পাঠালেন। এখানে অফলাইন ইভেন্টে দেখেন কত ব্যক্তি আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে। দেখেন এই যে ভাইটা, আপনি কতদিন হলো প্রসেস করেন? 1 বছর। কত ইনকাম করেছেন? 6 লাখ টাকা ইনকাম করেছেন। ভাই আপনি কত ইনকাম করেছেন? আমি 10 লাখ ইনকাম করছি। 10 লক্ষ টাকা ইনকাম করেছে কত দিনে? 1 বছরে। 1 বছরে 10 লক্ষ টাকা ইনকাম করেছে। ক্যান ইউ ইমাজিন? সদস্য তো হলাম, কিন্তু আমাদেরও তো দেখা দরকার ফরচেজ কি। জানতে গিয়ে বেরিয়ে এলো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা লেনদেন হচ্ছে, চলে যাচ্ছে বিদেশেও। ফরচেজ প্ল্যাটফর্ম 2020 সালে রাশিয়ায় তৈরি হয়। এর মূল কৌশল হল নতুন বিনিয়োগকারীদের টাকা দিয়ে পুরনোদের মুনাফা দেওয়া। বিশ্বব্যাপী এটি বিটকয়েন, ইথেরিয়াম ও ট্রন ব্লকচেইন ব্যবহার করে বিনিয়োগের প্রলোভন দেখায়। বিশ্বের বহু দেশে ফরচেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। 2020 সালে ফিলিপাইন সরকার এটিকে নিষিদ্ধ করে। 2 বছর পর 2022 সালে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটিকে পিরামিড স্কিম ঘোষণা করে এবং এর প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে মামলা করে। আপনার কাছে যদি 1 মাস সময় থাকে না, তাহলে আপনি 1 মাস ফরচেজ অ্যাকাউন্টে টাইম দেন। কিন্তু এসব সতর্কতা সত্ত্বেও বাংলাদেশে ফরচেজ এখনো টেলিগ্রাম, ফেসবুক ও ইউটিউবে সক্রিয়। আমাদের সামনে বিট করছে forcage.io, সো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই ভালো আছি, রাইট? একসাথে বলতে হবে ভালো আছি। এখানে বিনিয়োগকারীদের বলা হয় যত বেশি লোক সংযুক্ত করবেন তত বেশি মুনাফা পাবেন। এটি একটি ক্লাসিক মাল্টিলেভেল মার্কেটিং। টাকা থাকলে কালো কালো নয়, ব্ল্যাক ডায়মন্ড হয়। ভাইয়া, আমাদের 1 বছর ধরে লেগে থাকার ফল পেলাম মাত্র। কাকে পাইছো? শাওনকে, প্রিন্স শাওন, আমাদের টার্গেট ক্রিপ্টোর এজেন্ট। আমাদের অ্যানালাইসিস বলছে ওর বর্তমান লোকেশন বগুড়া রামচন্দ্রপুরে আছে আমাদের টার্গেট। চলো বগুড়া যাই।
তথ্য প্রযুক্তির সহায়তায় শাওনের এনআইডির বিপরীতে 13টি মোবাইলের সিমের সন্ধান পাওয়া গেছে। জানা গেল শাওনের অবস্থান বগুড়ার সারিয়াকান্দি নিজ বাড়িতে। বগুড়ার উদ্দেশ্যে টিম 360 ডিগ্রি। সরাসরি গেলে হয়তো শাওনকে পাওয়া যাবে না, তাই আমরা মূল সড়কের বদলে হাঁটতে থাকলাম ভিন্ন পথে। ঠিক আছে, সোজানার বামে। ছাগল ধরা পশ্চিম পাড়া কোথায় দেখি একটু। আসসালামু আলাইকুম সবাইকে। শাওন ভাই কোথায়, ভালো আছেন? শাওন ভাই আসসালামু আলাইকুম। আমার নাম তৌহিদ। আপনার সাথে আমাদের কথা হয়েছিল কবে? ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ নিয়ে এক বছর আগে। পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে। ভিডিও কলে ওর সাথে আপনার কথা হয়েছিল। আমি আপনার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছিলাম। আপনি কি আমাকে চিনতে পারছেন? চিনতে পেরেছেন কিনা? যারা আছি আমরা এখানে যমুনা টেলিভিশন থেকে এসেছি, দেখেন। এই যে আপনি ওর সাথে কথা বলেছেন। এটা আপনি তো, রাইট? এটা তো আপনি। এবার শাওনের কাছ থেকে জানার পালা। তার দাবি ফরচেজে তিনি তেমন সম্পৃক্ত ছিলেন না, শুধু কিছু প্রশিক্ষণ নিয়েছেন। তাহলে 40,000 সদস্যের অনলাইন গ্রুপের অ্যাডমিন কিভাবে হলেন তিনি? এই অ্যাডমিন বানাই দিছিল, বাট তারে আমি চিনতাম না, সেও চিনতাম না। 40,000 মেম্বারের গ্রুপের অ্যাডমিন? 40,000 মেম্বারের না, ফার্স্টে ছিল আপনার মেম্বার ছিল 2,000-এর মতো। আমি তো পরবর্তীতে যে সময় 40,000 পর্যন্ত পরে সংখ্যা সদস্য হয়েছে। পরে আর তো নতুন সদস্যগুলো কিভাবে সংগ্রহ করেছেন? ওইখানে আমি টোটালি কোনো মার্কেটিং করি নাই, বাট অ্যাকাউন্টটা ফোর্সের যে অ্যাকাউন্টটা এখনো পর্যন্ত আমার কাছে আছে। আপনি চাইলে মানে আপনার দেখাইতে পারবো যে কয়জন মেম্বার আছে, তার উপরে আর কোনো মেম্বার নেই। কথা বলতে বলতে জানা গেল তিনি এখন ইউটিউব থেকে বিটকয়েন মাইনিং শেখার চেষ্টা করছেন। নেমে পড়েছেন অন্য অ্যাপ ভিত্তিক লেনদেনেও। বিটকয়েনের সঙ্গে না আপনার যে ছোট ছোট ইয়ারড্রপ থাকে না, ইয়ারড্রপ বুঝেন? একটু দেখান তো আমাদের, একটু দেখাবেন? ইয়ারড্রপটা দেখালে বুঝতে পারবেন। আপনার এটা কি ফোন? আইফোন। আইফোন ইউজ করেন? প্রমাণ দেখাতে শাওন পকেট থেকে 1.5 লাখ টাকার আইফোন বের করলেই আমাদের পিলে চমকে ওঠার দশা। যেখানে পরিবারের অর্থ সংকট, সেখানে এত দামি ফোন শাওনের কাছে কিভাবে? তার মানে আপনি ভালো কামাই করছেন। এটা আইফোনটা কিনছি আমি নটকয়েন নামে একটা ইয়ারড্রপ ছিল। আচ্ছা, নটকয়েন এটা চিনেন? না আমি। আচ্ছা দাঁড়ান, আপনাকে দেখাই দিচ্ছি। মানে আপনি আইফোন ব্যবহার করতে পারেন, তার মানে আপনি যথেষ্ট উপার্জন করেন কিনা আমরা সেটা বলছি। আপনি আইফোন 13 প্রো ম্যাক্স কোথা থেকে কিনলেন? 15 প্রো ম্যাক্স এটা কোথা থেকে কিনলেন? এটা আর কি আমি ক্রিপ্টোকারেন্সি থেকে কিনেছি। আমি বাবা শিক্ষিত না, তো আমি এত কিছু জানি না কিভাবে জড়িয়ে পড়ছে। তারপরেও কইছি বাবা কেউ ওর কাছে মেয়েরা 2 টাকা নিবি না, টাকা পয়সার সম্বন্ধে এগুলা কাজ করবি না। এখন আমি আপনাদের কাছে যখন জানছি সবারই মা বোন আছে, বাবা মা আছে, আমি চাই যে সবার ঘরে ঘরে সন্তানেরা ভালো হোক, ভালোভাবে চলাফেরা করুক। এরকম ধরনের কাজ যাতে কারো কাছেই না হয়, কেউ যেন প্রতারণার শিকার হয় না, আর আমার মতন যেন এরকম ধরনের কথা মানুষের না শুনতেও। তার বাড়ির এই হাল দেখে আর্থিক অবস্থা হঠাৎ বোঝা কঠিন। তারপরও আমরা প্রতিবেশীদের কাছে জানতে চাই তারা কি ভাবছেন, আর এলাকারও কি কেউ সম্পৃক্ত। দেখি না তো, আমরা বয়স্ক লোক, আমাদের আড়ালে হয়তো কি করে না করে ওটা বুঝতে পারি না তো আমরা। না, কোনোটা তো করে না। আচ্ছা, কত গাড়ি কি খাইতে কোনটা করে না, বাপের পেশাল। আশপাশের প্রতিবেশীরা বুঝতে না পারলেও শাওন সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিত। ঠিক একইভাবে জাল বিছিয়ে ক্রিপ্টোতে বিনিয়োগের লোভ দেখিয়ে এমটিএফি নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিল 11,000 কোটি টাকা। সেটির তদন্ত করছে সিআইডি। কি হলো সেই তদন্তের তা জানতে অপেক্ষা করতে হবে আরেকটু। নিব আর একটা ছোট্ট বিরতি। ভার্চুয়াল এই দুনিয়ায় ডলার, শেয়ার কিংবা ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার কানাডা দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান এমটিএফি এর বিরুদ্ধে অভিযোগ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তদন্ত সংস্থা সিআইডি। বেশ কিছু অভিযোগ জমা পড়লেও ডিজিটাল মুদ্রা প্রতারণার শক্ত কোনো আইন না থাকায় এখনও শেষ হয়নি
সেই তদন্ত। তবে সুখবরও আছে। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির লেনদেন সহ ফিনান্সিয়াল ক্রাইম নিয়ে কাজ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। সংস্থাটির দাবি, বাংলাদেশ থেকে প্রায় 11,000 কোটি টাকা নিয়ে গেছে কানাডা দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান MTFE। এখানে টাকা বিনিয়োগ হতো ক্রিপ্টোকারেন্সিতে। আর বাংলাদেশের মানুষ মোবাইল ব্যাংকিং কিংবা ক্রেডিট কার্ড দিয়ে এই ক্রিপ্টোকারেন্সি কিনত ভার্চুয়াল মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান বাইন্যান্সের কাছ থেকে। তারপর বাইন্যান্সের অ্যাকাউন্ট থেকে সেই মুদ্রা চলে যেত MTFEর অ্যাকাউন্টে। এই MTFE পুরো টাকা মেরে দিলে পথে বসে যান এদেশের 5.5 লাখ ভুক্তভোগী। এ বিষয়ে টিম 360 ডিগ্রি বাইন্যান্স কর্তৃপক্ষকে একটি মেইল পাঠায়। ফিরতি মেইলে বাইন্যান্স কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নিয়ে তারাও উদ্বিগ্ন। টিম 360 ডিগ্রিকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে এবং কারা করেছে পুরো বিষয়টি তারা তদন্ত করবেন। 1 মাস পর তদন্তের বিষয়টি জানতে চেয়ে আমরা আবারও ইমেইল পাঠাই, কিন্তু সেই মেইলের জবাব এখনো পাওয়া যায়নি। তবে সিআইডির তদন্তে বেরিয়ে এসেছে MTFE এর মূল প্ল্যাটফর্মের চুক্তি বাইন্যান্সের সাথে ছিল না। এদেশের মানুষ না বুঝে বিনিয়োগ করেছিল MTFEর নকল প্ল্যাটফর্মে। MTFE যে কাজটা করেছিল, ওরা নিজেদের মতো করে একটা নেটওয়ার্ক তৈরি করে সেখানে আপনাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিনিয়োগের কথা বলেছে, বাট ওটা কিন্তু ক্রিপ্টোকারেন্সির রিয়েল বিনিয়োগ না। OKX প্ল্যাটফর্মে ছিল কিন্তু ওদের মূল প্রোফাইলটা, যেটা MTFEর মূল। কিন্তু যারা বিনিয়োগকারী তারা কিন্তু কেউ OKX প্ল্যাটফর্মে থ্রো থেকে টাকা দেয়নি। MTFE জনগণের কাছ থেকে টাকা ওদের পকেটে নিয়ে সেই টাকা OKX প্ল্যাটফর্মে ডিপোজিট করে তারা বাড়ি নিয়ে যাচ্ছে। অবশ্য বিদেশে চলে যাওয়া বেশ কিছু টাকার সন্ধান পেয়েছে তদন্তকারীরা। OKX প্ল্যাটফর্মে চিঠি লিখেছি, চিঠি প্রায় $3.7 মিলিয়ন আমরা ফ্রিজ করতে পেরেছি। আমি আপনাকে সেটা চিঠিটা দেখাতেও পারি। OKX প্ল্যাটফর্মে এটা তাদের আইডি ছিল, এই আইডি ব্যবহার করে তারা টাকা নিয়ে গেছে। আমরা OKXকে চিঠি দিয়েছি, আমরা 30 দিন পরে আবার দিব, 30 ডেজ পর পর দিতে হয়, টাকাটা ফ্রিজে আছে। এবং চ্যালেঞ্জ এখন ফিরিয়ে আনা। তবে এত কিছুর পরেও থেমে নেই বেশ কিছু প্ল্যাটফর্ম। বাংলাদেশের জনগোষ্ঠীর প্রায় 2 ভাগ মানুষ এখন বিনিয়োগ করছে ক্রিপ্টোকারেন্সিতে। চেনালাইসিসের এক প্রতিবেদনের তথ্য বলছে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে 151টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 31তম। অথচ এটিকে এখনও বৈধতাও দেয়নি বাংলাদেশ। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন দুটি অবৈধ। অতএব যে দুষ্টচক্র এই দুইটি মাধ্যম ব্যবহার করে সর্বসাধারণকে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলছে, তাদের প্রতি আমাদের আহ্বান হবে যে তারা যাতে এই কাজ থেকে বিরত থাকে। এবং দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, তারা অবশ্যই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে কোনো প্রকার বিনিয়োগ করবে না। বৈধতা না থাকলেও খোদ কেন্দ্রীয় ব্যাংক বলছে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচারের লেনদেন আরও বেড়েছে, আর এর সাথে জড়িয়ে পড়ছে হুন্ডি ব্যবসায়ীরাও। বাংলাদেশ ব্যাংক দেখেছে যে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি আমাদের দেশে বৈদেশিক মুদ্রার পাচারের অন্যতম একটি মাধ্যম হিসেবে ব্যবহার হয়। অতএব যেহেতু এই পাচার কাজ আমাদের কাছে একটা ঘৃণিত, অতএব এই পাচার কার্যকে যদি আমরা প্রতিহত করতে চাই, তবে আপাতত এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের বৈধতা দানের কোনো সুযোগ আমাদের দেশে নেই। বাংলাদেশ ব্যাংক ও সিআইডির তদন্তে বেরিয়ে এসেছে, অনলাইন জুয়ারিরা মাঠ পর্যায় থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা তুলে বিভিন্ন পোশাক, মোবাইল অ্যাক্সেসরিজ কিংবা আইটি বিজনেসের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়। পরে এই অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করে দেয়া হয়। টিম 360 ডিগ্রিও পেয়েছে এমন এক মোবাইল অ্যাক্সেসরিজ দোকানের সন্ধান। রাজধানীর গুলিস্তান এলাকার সুন্দরবন স্কয়ারের এই দোকানের মালিক মাইনুদ্দিন রাজু, বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। এই ব্যবসার আড়ালে তার মূল পেশা অনলাইন জুয়া পরিচালনা করা।
আচ্ছা, এটা কি রাজু ভাইয়ের দোকান না? মাইনুদ্দিন রাজু? উনি কোথায় আছেন? বাইরে কোথায়? চায়না। তো রোজার আগে গেছে, এখন আসে না। অবশ্য বেশিরভাগ সময়ই রাজু দেশের বাইরে ঘুরতে পছন্দ করেন। এই রাজুর গুরু কামরুজ্জামান শুভ। Bet365-এর আদলে অনলাইন জুয়া চালাতেন তিনি। এরপর সেই টাকা বিনিয়োগ করে গড়ে তোলেন রিথ গ্রুপ, বাগিয়ে নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্যপদ। 5 আগস্টের পর রেস্টুরেন্ট, ফার্নিচার ব্যবসা বন্ধ করে দেন। সেই ঠিকানায় এখন অন্য প্রতিষ্ঠান। রিথ আইটি লিমিটেডের অফিসে গিয়েও দেখা যায় এটি এখন একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই রাজু ও শুভর খোঁজে লক্ষ্মীপুরের রামগঞ্জে টিম 360 ডিগ্রি। এটি রাজুর বাড়ি হলেও তিনি এখন চীনে। আর শুভকে পাওয়া না গেলেও কথা হয় তার বাবা বাচ্চু সাহেবের সাথে। আপনার ছেলে শুভ আছে? না, কোথায় থাকে? ঢাকায়, উত্তরায়। বাড়িতে নাই? আসে না আপনার বাড়িতে? না। ওনার যে একটা অনলাইন ক্যাসিনো চালায়, তো ওইটা অনলাইন ক্যাসিনো। এমন শত শত অভিযোগ আসে সিআইডিতে। তবে আইনি দুর্বলতায় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূল হোতারা। পর্যাপ্ত আইন, পর্যাপ্ত বিধি আমাদের হাতে নেই, আমাদের যেটা খুবই দরকার। আর এই অপরাধগুলো এতটাই দ্রুত প্রসারণশীল যে এখনই কার্যকরী ব্যবস্থা না দিতে পারলে যে কোনো সর্বনাশ হয়ে যাবে। এর মধ্যেই পরিষ্কার যে কেন্দ্রীয় ব্যাংক বৈধতা না দিলেও থেমে নেই ক্রিপ্টোকারেন্সির ব্যবহার। কোনো বাধা ছাড়াই দেশের বাইরে চলে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড এবং ইউরোপে আছে ক্রিপ্টোকারেন্সির 250 এটিএম বুথ। পাসওয়ার্ড দিলেই এসব বুথ থেকে বেরিয়ে আসে কাগজে নোট। আপনি 10,000-এর বেশি টাকা বা আপনি 1 কোটি টাকা যদি পাচার করতে চান, এটা যদি ফিজিক্যাল টাকা হয় আপনার 2 ব্যাগ টাকা হয়ে যাবে। 2 ব্যাগ টাকা নিয়ে আপনি এয়ারপোর্ট এক্সিট করে কিন্তু ধরা পড়ার সম্ভাবনা বেশি। শুধু ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে বাইন্যান্সের থ্রুতে প্রায় $80,000 সমমূল্য আপনি নিয়ে যাবেন, যেখানে কিচ্ছু প্রয়োজন নেই। ক্রিপ্টোকারেন্সি নিয়ে গবেষণা আছে এমন একজন বিশেষজ্ঞের সামনে টিম 360 ডিগ্রি। গোপন না রেখে আইনি কাঠামোতে কিভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা যায় সেই পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। ক্রিপ্টোকারেন্সি বলি বা ডিজিটাল কারেন্সি বলি, এটা হচ্ছে আজকের যুগের বাস্তবতা। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা অনেক দেশে এটা বৈধ করেছে, অনেক দেশে এখানে করেনি। অনেক দেশ চিন্তা করছে কীভাবে এটা বৈধতা দেবে। তো আমাদের দেশে আসলে এটা নিয়ে এটা বৈধতা না দিয়ে একসময় আমরা পারবো না, করতেই হবে। অর্থনীতির কিছু নীতিমালা মেনে চলতে হবে। সেই জিনিসগুলো যদি ঠিকমতো মেনে করা হয় তাহলে ক্রিপ্টোকারেন্সিতে কোনো সমস্যা নেই। সমস্যার জায়গা একটাই, অ্যাডিশনাল যে প্রবলেম যে জায়গাটা, সেটা হচ্ছে প্রযুক্তিগত সক্ষমতার জায়গা। অর্থাৎ এই ক্রিপ্টোকারেন্সি আমরা নিরাপদে জেনারেট করতে পারছি কিনা, এটা হ্যাকিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং গ্রাহকরা যাতে নিরাপদে ব্যবহার করতে পারেন তার জন্য কতগুলো অ্যাওয়ারনেস দরকার, সেই জায়গাটুকু নিশ্চিত করা। মার্কিন বিলিয়নিয়র ইলন মাস্কের প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সিতে $150 কোটি বিনিয়োগের পরই বেড়ে যায় ভার্চুয়াল মুদ্রার দাম। নতুন করে ব্যবহারে বেশ কিছু রাষ্ট্র আগ্রহী হয়ে উঠলেও বাংলাদেশ ব্যাংকের কোনো পরিকল্পনা এখনও চোখে পড়েনি। তবে বৈধতা দেওয়ার আগে প্রয়োজন বিস্তর গবেষণা। তৈরি করতে হবে আইনি কাঠামো, তাহলেই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশকে সমস্যার মুখোমুখি হতে হবে না, ফেরাতে পারবে পাচার হয়ে যাওয়া কোটি কোটি টাকা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।